বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবো। তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আপনাদের কাছে কী শেয়ার করি। যখন কোনো কিছু রান্না বান্না করি, কাজের তাড়াহুড়োতে হোক কি ভুলবশত আমরা দেখবেন লঙ্কা যদি বেশি দিয়ে দিই, সেক্ষেত্রে দেখবেন সেই রান্না করা সবজিটি কিন্তু ঝাল হয়ে যায়। যাদের বাড়িতে ছোট বাচ্চারা থাকে তারা কিন্তু সেই রান্না করা সবজি একদমই খেতে পারে না। তো এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন, দিয়ে দেবেন সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দেবেন হাফ চামচের মতো লেবুর রস। আপনাদের কাছে যদি লেবু না থাকে সেক্ষেত্রে এর পরিবর্তে আপনারা সামান্য পরিমাণে টমেটো কুচিরও ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই কিন্তু কিছু টক জাতীয় জিনিস ব্যবহার করতে হবে। তারপর নাড়াচাড়া করে নেবেন। আর যদি দেখেন রান্না করা সবজিটি সেদ্ধ হয়নি, সেক্ষেত্রে আপনারা আরও সামান্য পরিমাণের জল দিয়ে সেদ্ধ করে নেবেন। তাহলেই দেখবেন যে অতিরিক্ত ঝাল হয়ে যায় সেটা কিন্তু অনেকটাই ব্যালেন্স হয়ে যাবে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। নিয়েছি একটা টিফিন বক্স, আপনারা যে কোনো কন্টেনার বা পাত্রও নিতে পারেন। এই বক্সটাকে এভাবে করে উল্টো করে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল। এবার তেলটাকে খুব ভালোভাবে বক্সের তলার সাইডে লাগিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে তেলটা লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই বক্সটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন সেটাই আপনাদের কাছে শেয়ার করব। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা চিকেন আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে। তবে এমন অনেক সময় হয়ে থাকে যে কোনো কারণে যদি আমাদের চিকেনটা রান্না করা না হয়, বা হয়তো অনেক সময় এমন হয়ে থাকে বেশি পরিমাণে নিয়ে আসলে কিছুটা আমরা রান্না করি আর বাকিটা কী করি, ফ্রিজে তুলে রাখি। তবে পরে যখনই চিকেনটা বার করতে যাই দেখা যায় অতিরিক্ত বরফ জমে যায়। তো আপনারা কি করবেন, দিয়ে দেবেন সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দেবেন সামান্য পরিমাণের সর্ষের তেল। তারপর চিকেনের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে দেবেন। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মাখিয়ে দেওয়া হয়ে গেছে। এবার যে বক্সের তলার সাইডে আমি সর্ষের তেল মাখিয়ে রেখেছি সেই বক্সটাকেই নেব। এবার এই বক্সের মধ্যে আমি এই চিকেনটাকে এভাবে করে ভালো করে সেট করে ভরে নেব। তো বক্সের তলার মধ্যে কেন আমরা তেলটা মাখাবো, আমাদেরই ডিপ ফ্রিজের মধ্যে দেখবেন অতিরিক্ত বরফ জমে যায়। যে পাত্র, বক্স বা কন্টেনারের মধ্যে আমরা কোনো কিছু খাবার দাবার স্টোর করে রাখি, অতিরিক্ত বরফ জমার কারণে কি হয়, সেই পাত্র বা বক্সটা কিন্তু আটকে যায়। যখন আমাদের প্রয়োজন হয় বের করার জন্য তখন কোনোভাবে বের করতে পারি না, অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। আপনারা সামান্য পরিমাণের সেই বক্স বা কন্টেনারের মধ্যে যদি সর্ষের তেল মাখিয়ে তারপর ডিপ ফ্রিজে রাখেন, সেক্ষেত্রে দেখবেন কোনোভাবেই কিন্তু বরফের মধ্যে আটকে যাবে না। আমি এই টিফিন বক্সটাকে রেখে দিচ্ছি দুদিনের জন্য, ফিরে আসছি দুদিন পর। তো দেখতেই পাচ্ছেন দুদিন হয়ে গেছে। আমি এই বক্সটা কিন্তু খুব সহজেই বের করে নিতে পারছি আর একটু বরফ জমে যায়নি। এটা খুলেও আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন চিকেনের মধ্যে যেহেতু সামান্য পরিমাণে লবণ আর সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম, যার কারণে চিকেনটা শুধু ঠান্ডা হয়ে এসেছে, একটু বরফ জমে যায়নি। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি বেশ কিছুটা শুকনো লঙ্কা আমরা কম বেশি অনেকেই রান্না বান্নাতে ব্যবহার করে থাকি। শুকনো লঙ্কার ফ্লেভারটা আমরা অনেকেই পছন্দ করি, অনেকে ফোড়ন হিসাবে ব্যবহার করি, আবার অনেকে কিন্তু লঙ্কার পেস্ট করে রান্নাতে দিই যাতে করে কালারটা সুন্দর হয়। তবে এই শুকনো লঙ্কা ব্যবহার করার কারণে রান্নাতে অনেকেরই দেখবেন গ্যাস অম্বলের সমস্যা হয়ে যায়। তাছাড়াও অনেক সময় অতিরিক্ত রান্না করা খাবারটা ঝাল হয়ে যায়। তবে আপনারা যখনই কোনো কিছু রান্নাতে শুকনো লঙ্কা ব্যবহার করবেন, কি করবেন, নিয়ে নেবেন একটা পাত্র, তার মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল। এবার এই জলের মধ্যে আপনারা যতগুলো লঙ্কা রান্নাতে ব্যবহার করবেন ততগুলো লঙ্কা দিয়ে রেখে দেবেন 5 মিনিটের জন্য। এইভাবে যদি আমরা কুসুম গরম জলের মধ্যে 5 মিনিট লঙ্কাটা ভিজিয়ে রাখি, সেক্ষেত্রে দেখবেন যে ঝালের পরিমাণ বেশি হয়ে যায় সেটা কম হয়ে যাবে। তাছাড়াও যে গ্যাসের সমস্যা হয় সেটা কিন্তু অনেকাংশে কম হয়ে যাবে। এবার আপনারা এই লঙ্কা ফোড়ন হিসাবে বা পেস্ট করে যেভাবে খুশি আপনারা রান্নাতে ব্যবহার করতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বেশ কিছুটা চাল আমরা প্রত্যেকেই ভাত রান্নার জন্য ব্যবহার করে থাকি। তবে যখন আমরা চালটা রান্নাতে ব্যবহার করি তার আগে কিন্তু চালটাকে ভালোভাবে আমাদের ধুয়ে পরিষ্কার করে নিতে হয়। তবে চালটা ধোয়ার পর আমরা কি করি, সেই জলটা প্রত্যেকেই কিন্তু ফেলে দিই। তবে আজ আপনাদের কাছে এমনই একটা টিপস শেয়ার করব যেটা জানার পর আপনারা কিন্তু কোনো দিনই চাল ধোয়ার জলটা ফেলে দেবেন না। তো আমি চালের মধ্যে বেশ কিছুটা জল দিয়েছি, তারপর চালটাকে খুব ভালোভাবে এইভাবে ধুয়ে নেব। তবে
প্রথমে যে চাল ধোয়া জলটা সেটাই কিন্তু আমাদের লাগবে। তো কি কাজে আপনারা এই চাল ধোয়া জলটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি একটা পাত্র নিয়েছি, তার মধ্যে এই চাল ধোয়া জলটাকে ঢেলে নিচ্ছি। আর এই চাল ধোয়া জলটার মধ্যে আমি আরও দুটো উপকরণ দিয়ে দিয়েছি সামান্য বেকিং সোডা, আর নিয়েছি এখানে আমি কোলগেট। আপনারা এখানে কোলগেটের পরিবর্তে যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন। একবার ব্যবহার করার মতো কোলগেট আমি এর মধ্যে দিয়েছি। তারপর চামচের সাহায্যে বেকিং সোডার কোলগেটটাকে এই চাল ধোয়ার জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই যে একটা মিশ্রণ তৈরি হলো সেটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। অনেকে চা বা কফি খাওয়ার জন্য এই ধরনের কাপ বা কফি মগের ব্যবহার করে থাকি। চা কফি খাওয়ার পর অনেক সময় আমরা দেখবেন তাড়াহুড়োর মাঝে যদি কাপ বা কফি মগ ধুই সেক্ষেত্রে ঠিকভাবে পরিষ্কার হয় না। বেশ কিছুদিন ভালোভাবে পরিষ্কার না করা হলে সেক্ষেত্রে একটা কাপ বা কফি মগের মধ্যে লালচে দাগ পড়ে যায়। তাছাড়াও বাজে চা বা কফির একটা গন্ধ কিন্তু ছাড়তেই থাকে। তো আপনারা কি করবেন, এইভাবে করে একটা মিশ্রণ বানিয়ে নেবেন। তারপর কফি মগ বা কাপ আপনারা এইভাবে করে ডুবিয়ে রেখে দেবেন। তো যেহেতু এই মিশ্রণটা একটু কম হয়েছে যার কারণে এইভাবে কিছুক্ষণ রাখার পর আমি আবারও এইভাবে করে উল্টো করে ঘুরিয়ে রেখে দেব আরও 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে আসছি আমি 2 মিনিট পর। এবার আমি নিয়ে নিয়েছি একটা পুরনো ব্রাশের সাহায্যে এই যে কাপের তলার সাইডটা রয়েছে এইভাবে হালকাভাবে যদি ঘষে দিই তাহলে দেখবেন এই দাগগুলো কিন্তু খুব সহজেই উঠে যাবে। তাছাড়াও যেহেতু এখানে বেকিং সোডা দিয়েছি যার কারণে চা বা কফির গন্ধ কিন্তু কোনোভাবেই আর ছাড়বে না। যে হ্যান্ডেলটা রয়েছে সেটাও আমি এইভাবে করে একটু ঘষে নিয়েছি। এবার এই যে কফি মগটা রয়েছে সেটাও একইভাবে আমি হালকাভাবে এইভাবে ঘষে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কফি মগের মধ্যে যে লালচে দাগটা ছিল হালকাভাবে ঘষে নেওয়ার ফলে কিন্তু সম্পূর্ণ দাগটা উঠে গেছে। তো আমরা কিন্তু এইভাবে করে যদি আমাদের কফি মগ বা কাপ মাঝে মধ্যে পরিষ্কার করি সেক্ষেত্রে দেখবেন পরিষ্কার তো হয়ে যাবেই। তাছাড়াও অনেক সময় চা বা কফির গন্ধ কিন্তু চায়ের কাপের বা কফি মগের মধ্যে ছাড়তে থাকে। এইভাবে মিশ্রণের মধ্যে কিছুক্ষণ রাখলে সেই গন্ধ কিন্তু খুব সহজেই চলে যাবে। পরিষ্কার জল দিয়ে ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি একটা সুতির কাপড়ের টুকরো। এই কাপড়ের টুকরোটাকে প্রথমে এইভাবে বিছিয়ে নেব। আর নিয়ে নিচ্ছি এখানে একটা প্রেসার কুকারের ঢাকনা, মাঝখানে এইভাবে বসিয়ে দেব। নিয়েছি একটা পেনের সাহায্যে এভাবে করে একটা গোল দাগ কেটে নেব। এবার এই যে একটা গোলাকার তৈরি হলো সেটা কেটে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি কাঁচির সাহায্যে আমি এইভাবে করে যতটা সম্ভব গোল করে কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু এইভাবে কেটে নেওয়া হয়ে গেছে। এবার এর মাঝখানের যে অংশটা রয়েছে সেটা হাতের সাহায্যে এভাবে করে ধরে নেব। তারপর কাঁচির সাহায্যে এভাবে ছোট করে একটু কেটে নেব। এবার এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন সেটাই আপনাদের কাছে শেয়ার করব, চলুন দেখে নেওয়া যাক। একটা প্রেসার কুকারের ঢাকনা, সিটির যে অংশটা রয়েছে সেটাকে খুলে নেব। তারপর এই কাপড়ের টুকরোটা এভাবে পরিয়ে দেব। আমরা যখন প্রেসার কুকারে কোনো কিছু রান্না বান্না করি, বিশেষ করে দেখবেন যদি ডাল করি, অনেক সময় যদি ডালের জলের পরিমাণ একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় যখন সিটি পড়ে সিটির ওপর দিয়ে কিছুটা খাবারের অংশ এমনকি অনেকটাই জল বেরিয়ে যায়। যার কারণে যদি সাথে সাথে পরিষ্কার করা না হয় সেক্ষেত্রে দেখা যায় খাবারের অংশটা শুকিয়ে যায়। প্রেসার কুকারটা অনেকটাই ঘষা মাজা পরিশ্রম করে আমাদের কিন্তু পরিষ্কার করতে হয়। তো আপনারা কি করবেন, একটা কাপড়ের টুকরো এইভাবে করে প্রেসার কুকারের ঢাকনার মধ্যে পরিয়ে দেবেন। তারপর যখনই দেখবেন সিটি পড়বে, যদি কোনো খাবারের অংশ বেরিয়েও যায় তাহলে কিন্তু প্রেসার কুকারের ঢাকনার মধ্যে লাগবে না, কাপড়ের যে অংশটা রয়েছে সেটার মধ্যেই কিন্তু লেগে থাকবে। তো আমি আপনাদেরকে প্রেসার কুকারের ঢাকনাটা খুলেও দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। সিটির মধ্যে যে খাবারের অংশটা বেরিয়েছে সেটা প্রেসার কুকারের ঢাকনার মধ্যে কিন্তু আমার একটুও লাগেনি, যেটুকু লেগেছে কাপড়ের ওপরেই লেগেছে। এটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে দিলে আমরা আবারও ব্যবহার করতে পারবো। আর দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু আর ঘষা মাজা করে প্রেসার কুকারের ঢাকনাটা পরিষ্কার করতে হবে না। আর ডালও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা বিস্কুটের জার। আমরা অনেকে কি করি, বিস্কুট নিয়ে আসার পর কোনো না কোনো কৌটো বা জারের মধ্যে বিস্কুটটা রেখে দিই। এই বিস্কুট যদি কিছুদিন খাওয়া না হয় কোনো কারণে সেক্ষেত্রে দেখা যায় বিস্কুটটা কিন্তু অনেকটাই নরম হয়ে যায়। আর নরম হয়ে যাওয়া বিস্কুট আমরা কিন্তু কেউই খেতে পছন্দ করি না। তো এই ধরনের সমস্যা হয়ে গেলে আপনারা কি করবেন, তো টাকা দিয়ে কিনে নিয়ে এসে যে কোনো জিনিস নষ্ট করাও কিন্তু আমাদের উচিত নয়। তো প্রথমে এই বিস্কুটগুলো আমি একটা পাত্রের মধ্যে এখান থেকে বের করে নেব। তো দেখতেই পাচ্ছেন সব বিস্কুট বের করে নিয়েছি।
যখন আমরা রুটি করে থাকি, রুটি করার তাওয়াটা দেখবেন অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে। এই গরম তাওয়াটারই কিন্তু আমাদের প্রয়োজন। কিভাবে ব্যবহার করবেন, বাড়িতে কিন্তু কম বেশি রুটি করা হয়ে থাকে। রুটি বানানোর পর তাওয়াটায় কিন্তু এইভাবে করে অনেকটাই আটা গুঁড়ো লেগে যায়, আর যদি পুড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটাই সমস্যা হয়। তো এইভাবে করে আমি একটা কিচেন তাওয়ালের সাহায্যে এই পোড়া অংশগুলো মুছে পরিষ্কার করে নেব। এবার দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমরা তাওয়াটাকে এইভাবে করে পরিষ্কার করে নিতে পারলাম। তবে এই তাওয়াটা যেহেতু এখন অনেকটাই গরম রয়েছে, কিভাবে ব্যবহার করবেন, আমি এখানে বেশ কিছুটা টোস্ট বিস্কুট নিয়েছি যেগুলো নরম হয়ে গেছিলো। এই তাওয়ার মধ্যে আমি এইভাবে করে এই টোস্ট বিস্কুটগুলো দিয়ে রেখে দেব কিছু সেকেন্ডের জন্য। তারপর এই বিস্কুটগুলো আবারও আমি এইভাবে করে উল্টো করে রাখবো আরও কিছুক্ষণের জন্য। তাওয়ার মধ্যে এইভাবে করে নরম হয়ে যাওয়া বিস্কুট কিছুক্ষণ উল্টো পাল্টা করে রেখে দিই, সেক্ষেত্রে দেখবেন যে নরম ভাব চলে এসেছিলো বিস্কুটের মধ্যে, সেটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ উল্টো পাল্টা করে নেওয়ার পর আমি এই টোস্ট বিস্কুটগুলো এখান থেকে নামিয়ে নিয়েছি। একটু ঠান্ডা করে নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমি এখানে নিয়েছি একটা কাঁটা চামচ দিয়ে যদি আমরা এইভাবে এরকম করি তাহলেই দেখছেন যে কতটা মচমচে একটা শব্দ আওয়াজ শোনা যাচ্ছে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা বিস্কুট যদি কোনো কৌটো বা জারের মধ্যে রাখি সেক্ষেত্রে নরম হয়ে যায়। তবে আপনারা যখনই কোনো কৌটো বা জারের মধ্যে বিস্কুট রাখবেন, রাখার পর কি করবেন, ওপর থেকে দিয়ে দেবেন সামান্য পরিমাণের চিনি। তারপর যদি ঢাকনাটা লাগিয়ে রাখেন কৌটোর, সেক্ষেত্রে দেখবেন আর কিন্তু কোনোভাবেই আপনাদের বিস্কুট নরম হয়ে যাবে না। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। বেশ কিছুটা পেঁয়াজ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি রান্নাবান্না করার জন্য নিয়ে আসা হয়ে থাকে। তবে দাম যদি একটু কম থাকে সেক্ষেত্রে আমরা অনেকে কী করি, একটু বেশি পরিমাণের পেঁয়াজ নিয়ে আসি। তবে এখন যেহেতু বর্ষার সময় পেঁয়াজের বোটার অংশ থেকে কিন্তু পেঁয়াজ পচে যেতে শুরু করে, আমরা কিন্তু সেটা ওপর থেকে দেখে বুঝতে পারি না। তবে আপনাদের যখনই একটু বেশি পরিমাণের পেঁয়াজ নিয়ে আসবে, কিভাবে রাখলে পেঁয়াজটা কোনোভাবেই পচে যাবে না। আমি এখানে নিয়েছি একটা ছিদ্রযুক্ত প্লাস্টিকের ঝুড়ি। আপনারা ছিদ্রযুক্ত যে কোনো পাত্র নিতে পারেন। তারপর সেই পাত্রের মধ্যে পেঁয়াজগুলো এইভাবে রাখবেন। তবে এইভাবে রাখলেই যে ভালো থাকবে তা কিন্তু নয়। আর নিয়ে নেবেন বেশ কিছুটা রসুনের খোসা, এইভাবে করে পেঁয়াজের মধ্যে ছড়িয়ে দেবেন। যদি মোটা শক্ত ধরনের এই ধরনের রসুনের খোসা হয়ে থাকে সেক্ষেত্রে আরও ভালো। যদি আমরা পেঁয়াজের মধ্যে কিছুটা রসুনের খোসা দিয়ে রাখি সেক্ষেত্রে দেখবেন রসুনের যে একটা স্ট্রং গন্ধ থাকে সেটা খোসার মধ্যে থাকে, যেটা পেঁয়াজকে পচে যেতে দেবে না। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটু তুলো, আপনারা সুতির কাপড়ও নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নারকেল তেল। এবার কি করব, এই তেলটাকে আমরা এইভাবে করে নখের মধ্যে এমনকি সাইডে ভালোভাবে লাগিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন নখের সাইডে এমনকি নখের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এবার আঙুলের সাইডেও কিছুটা এইভাবে লাগিয়ে নেব। এইভাবে করে নারকেল তেল কেনই বা আপনারা আঙুলে লাগাবেন, যখন আমরা নেল পলিশ পরি, নেল পলিশ পরার সময় কি করি, আঙুল দিয়ে এইভাবে করে চাপ দিয়ে রাখি যাতে করে হাওয়াতে কোনোভাবে শুকিয়ে না যায়। আর যখন তাড়াহুড়োর মাঝে আমরা নেল পলিশ পরতে যাই, দেখবেন নখের সাইডে এইভাবে করে বেরিয়ে যায়, চামড়ার মধ্যে লেগে যায়। যখন এই নেল পলিশটা শুকিয়ে যায় তখন কিন্তু সেটা তুলতে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তো দেখতেই পাচ্ছেন পুরো নখের মধ্যেই আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি। এবার আমি যে তুলোর মধ্যে নারকেল তেল দিয়েছিলাম সেই তুলোটা নিয়ে এইভাবে করে নখের সাইডগুলো যদি হালকাভাবে ঘষে নিই, দেখবেন খুব সহজেই উঠে যাবে। যেহেতু আমরা তেল দিয়ে রেখেছিলাম যার কারণে আমাদের কিন্তু নেল পলিশটা তুলতে কোনোই সমস্যা হবে না। অনেকে নেল রিমুভারের ব্যবহার করে থাকি, নেল রিমুভার না থাকলে আমরা নারকেল তেলের সাহায্যে কিন্তু কাজটি খুব সহজেই করে নিতে পারবো। আঙুল দিয়ে যে নেল পলিশের বোতলটা আমি চেপে রেখেছিলাম সেই জায়গাটাও কিন্তু এইভাবে তুলোর সাহায্যে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। একটা পাত্র, আপনারা যে কোনো পাত্র নিতে পারেন, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের নারকেল তেল আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো। নারকেল তেল আর হলুদটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই যে একটা মিশ্রণ তৈরি হলো সেটা আমি দুটো কাজে ব্যবহার করব। কি কি কাজে ব্যবহার করব সেটাই আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি এখানে নিয়েছি সামান্য পরিমাণে তুলো, আপনারা এখানে সুতির কাপড়ও নিতে পারেন। এই যে মিশ্রণটা বানালাম, কিছুটা মিশ্রণ আমি তুলোর মধ্যে এইভাবে লাগিয়ে নেব, বাকি মিশ্রণটা সাইডে সরিয়ে রাখবো অন্য একটা কাজে ব্যবহার করার জন্য।
এই যে মিশ্রণটা তুলোর মধ্যে লাগালাম সেটা আপনারা কিভাবে ব্যবহার করবেন। আমি এখানে নিয়েছি একটা পেপারের টুকরো, পেপারের মধ্যে এই তুলোটাকে এইভাবে করে রাখবো, তারপর ঠিক এইভাবে করে পেপারটিকে আমি মুড়িয়ে নেব। কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। তবে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যদি পেপারটা মুড়িয়ে নিতে পারেন সেটাও কিন্তু করতে পারেন। আমি পকেটের মতো করে এইভাবে করে পেপারটাকে মুড়িয়ে নিয়েছি, আপনারা চাইলে রাবার দিয়ে আটকেও দিতে পারেন। এবার নিয়েছি এখানে একটা সেফটি পিন, সেফটি পিনের সাহায্যে আমি এইভাবে করে ফুটো করে নিয়েছি। হলুদ গুঁড়ো আর নারকেল তেল একসাথে মিশে যাওয়ার কারণে একটা স্ট্রং গন্ধের তৈরি হবে। কি কাজে এটা ব্যবহার করবেন, আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু চাল নিয়ে আসা হয়ে থাকে, তবে যেখান থেকে চালটা নিয়ে আসা হয় তারা দেখবেন চালটা বেশ কিছুদিন ভালো রাখার জন্য নানা ধরনের ওষুধ কেমিক্যালের ব্যবহার করে। আর এই চাল যদি আমরা বাড়িতে রাখি, সেই চাল যদি কোনোভাবে থেকে যায়, বেশ কিছুদিন রান্না করা না হয়, সেক্ষেত্রে দেখা যায় চালের মধ্যে পোকা ধরে যায়, এর ফলে কি হয় চালটা আমাদের নষ্ট হয়ে যায়। তো এইভাবে করে একটা মিশ্রণ তুলোর মধ্যে লাগিয়ে বা সুতির কাপড়ের মধ্যে লাগিয়ে পেপারের মধ্যে মুড়িয়ে যদি এইভাবে রেখে দেওয়া হয়, এর যে একটা স্ট্রং গন্ধের কারণে চালের মধ্যে কোনোভাবে পোকা ধরবে না। আর যদি চালের মধ্যে পোকা ধরেও থাকে সেক্ষেত্রে এই গন্ধের কারণে পোকা দেখবেন 5 মিনিটের মধ্যে চালের থেকে বেরিয়ে চলে যাবে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বাকি যে মিশ্রণটা সাইডে সরিয়ে রেখেছিলাম সেটা কি কাজে ব্যবহার করবেন। আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু জলের নানা ধরনের কাজ করে থাকি, জামা কাপড় ধোয়া, বাসন ধোয়া, আরও নানা ধরনের কাজ। বর্ষাকালের সময় দেখবেন আমাদের আঙুলের ফাঁকে ফাঁকে অনেকেরই হাজা হয়ে যায়, ফাঙ্গাস ধরে যায়, চুলকানি হয়। তো আপনারা কি করবেন, রাত্রেবেলা নালে দুপুরবেলা এইভাবে একটা মিশ্রণ বানিয়ে আঙুলের ফাঁকে ফাঁকে এইভাবে লাগিয়ে রাখবেন। 3 দিন যদি এইভাবে মিশ্রণটা ব্যবহার করেন, দেখবেন যে ফাঙ্গাস ধরে যাওয়া, চুলকানি হয়ে যাওয়া বা হাজা হয়ে যায় সেটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে যাবে। আঙুলের এই সাইডগুলো অনেক সময় দেখা যায় ফুলে যায়, র্যাশ বেরিয়ে যায়, তো এইভাবে করেও কিন্তু লাগিয়ে রাখতে পারেন। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।